নওশাদের কিছুদিন আগে একটা ভিডিও ক্লিপিংস ভাইরাল হয়েছিল। সরাসরি উনি বলেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে উনি মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান। যার এই বিষয়ে অভিজ্ঞতা আছে এই ধরনের একটা বড় প্রতিষ্ঠান চালানোর, আমি কাউকে দেখতে পাইনি। সব দিকটা এ করে আমি বলেছি। আপনি নিজে ফিল করেন যে আপনি অনেক মানুষকে ইন্সপায়ার করেন, আপনার লড়াই অনেক মানুষকে আজও স্বপ্ন দেখায় বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে? রাত বীরের যখন ইচ্ছা ফোন করেছি, তুলেছে কি হয়েছে, এই করতে হবে স্যার। আচ্ছা, আপনি হোমওয়ার্কগুলো কিভাবে করেন? মানে ডিম, মাছ, স্পোর্টস বিভিন্ন জায়গায় লোক ফিট করে রেখেছেন বলে আপনি স্পোর্টস ফিল্ড থেকে উঠে এসেছেন, আমি ভালো করে জানি। আমার স্পোর্টসের কোনো সমস্যা হলে আপনাকে জিজ্ঞাসা করি মাঝে মধ্যে ফোন করে। পলিটিক্সকে কেউ বিজনেস হিসাবে নিচ্ছে, কেউ সমাজ সেবা করতে এসছে, রাষ্ট্র সেবা করতে এসছে, সংবিধানের অধিকারটাকে বাস্তবায়ন করতে এসছে। আমি প্রথমটাতে নয়, আমি দ্বিতীয়টাতে। পীরজাদা বলে পরিচিত, কিন্তু তিনি রাজনৈতিক ময়দানে এসে পীরজাদার ভূমিকা পালন করছেন না। তিনি রাজনৈতিক ময়দানে এসে ভারতবর্ষের গণতন্ত্রের যে মূল চরিত্র সংবিধানে যেটা প্রতিফলিত হয়েছে সেটাকে কার্যকর করার চেষ্টা করছেন। কলকাতায় এই দুর্যোগের জন্য আমরা ঘরে বসে নেই। সেদিন রাত্রে ফোন করেছি বিকাশ স্যারকে, স্যার আমি একটা জনস্বার্থ মামলা করব, করো তুমি। আছি স্যার তো মনে হয় লোকাল কোর্টে যায় না, মানে দুবার না একবার গিয়েছে, তার জন্য আমার জন্য একবার গিয়েছিলেন। সত্যি আমার বড় জন্য বড় পাওনা। মিমি চক্রবর্তীর কাছে হেরেছেন, আপনার কি মানুষের প্রতি কোনো ক্ষোভ নেই? একদম অনেস্টলি বলুন তো, যে মানুষ আপনাকে ভোট না দিয়ে মিমি চক্রবর্তীকে বেছে নিয়েছেন সাংসদ হিসাবে। যখন আমার নামে কেউ একজন নোটিশ পাঠিয়েছিল, আমার তো ইচ্ছা ছিল আমি একটা অন্য কোনো ঘটনা ঘটাবো নোটিশের কাগজটাকে নিয়ে। হালকা বয়সী, রাগ বেশি, আমি ফোন করি, আমি স্যার আমি কিন্তু ভয় আপনাকে ফোন করিনি, এরম ভয় বলেছি আমি এটা করতে চাই। স্যার বললেন না, আপনি এটা করবেন না, আপনার সাথে এটা ম্যাচ করে। মানুষ যদি একবার অধিকার সচেতন হয়ে যায় তখন তাকে কেউ ঠেকাতে পারবে না। তখন তাদের ঠেকাতে গেলে পরে ভোট চুরি করতে হবে। যদি হেরে যান রাজনীতি করবেন নাকি রাজনীতি ছেড়ে দেবেন? সমাজ বদলাতে রাজনীতির ময়দানে এসেছি, ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয়। যে যাদের ভোটে আমি ভিআইপি হলাম তারা তো যখন ভিভিআইপি ট্রিটমেন্ট পাবে তখন আমি ভিআইপি হব। আমি গত কয়েকদিন আগে একটা জায়গায় বসেছিলাম, বেশ কিছু সিনিয়র লিডার্সও ছিল। আমার বলার আগে এক সিনিয়র লিডার কংগ্রেসের পক্ষ থেকে সিনিয়র বললেন যে ওনাকে সামনে রেখে আপনারা কেন এখনো ঝাঁপাচ্ছেন না? আমি 1,20,800 সামথিং টাকা পাচ্ছি, তো আমার জন্য আপনি লড়াই করুন। আমাকে মাসে ফোন করার জন্য 5,000 টাকা দেওয়া হচ্ছে, আর যেটা এক বছরের আনলিমিটেড প্যাক হচ্ছে 4,000 টাকা। তো এইগুলোই বলার চেষ্টা। আনলিমিটেডটা নেন কি? হ্যাঁ, আমি আনলিমিটেড। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। দুদিন আগে হাসপাতালের বিছানায় শুয়ে ভাবছিলাম জীবন মানেই তো এক লড়াই। সত্যি কি খুব তাড়াতাড়ি হেরে যাওয়া উচিত? মনে হয় নয়। বর্তমান সময়ে আমার সঙ্গে এমন দুজন ব্যক্তি আছেন যারা হয়তো লড়াইয়ের সংজ্ঞাটা নতুন করে রাজ্য রাজনীতিতে লিখেছেন। একজন আদালতে, একজন পথে। পথে লড়তে লড়তে গেছেন জেলে, ছাড়িয়ে এনেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মাঝে মধ্যে। কথার যুদ্ধ নয়, রাজ্য রাজনীতিতে লড়াইয়ের সংজ্ঞা যারা বদলে দিয়েছেন সেই দুই ব্যক্তি এই প্রথমবার কোনো ডিজিটাল চ্যানেলে একসঙ্গে এক আড্ডায়। পরিচয় দরকার নেই, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, নওশাদ সিদ্দিকী। স্যার, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। এই ধরনের একটা আড্ডা আমি নিজেও কোনো জানি না কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব, কিন্তু আজকে একটা প্রশ্ন দিয়ে শুরু করছি। মানে মনে হচ্ছে প্রশ্নটা বারবার, আমার মনে হয় নওশাদ এর উত্তরটা অনেক ভালো দিতে পারবেন। তবে আপনাকেই আমি জিজ্ঞাসা করি, নওশাদের কিছুদিন আগে একটা ভিডিও ক্লিপিংস ভাইরাল হয়েছিল, সেখানে সরাসরি উনি বলেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে উনি মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান। নওশাদ শুধু নয়, আমি একটা দর্শকদের ক্লিপিংস দেখবো, শুভেন্দু মাইতি আমাকে প্রথম ইন্টারভিউতে এটা বলেছিলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়া উচিত বা আমি দেখতে চাই। এই যে এক্সপেকটেশন নাকি এই পুরো বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটা খুবই একটা অস্বস্তিকর বিষয় আমার কাছে। শুভেন্দুদা আমাকে খুবই স্নেহ করেন বলেছেন, আর নওশাদও আমাকে খুব ভালোবাসে। আমার মনে হচ্ছে এটা ব্যক্তি ভালোবাসার একটা অভিব্যক্তি। ওদের ভালোবাসার ফলেই ওরা হয়তো এই কথাগুলো বলেছেন। এর থেকে বেশি কিছু আমি এই মুহূর্তে বলতে পারবো না। আপনি নিজে ফিল করেন যে আপনি অনেক মানুষকে ইন্সপায়ার করেন, আপনার লড়াই অনেক মানুষকে আজও স্বপ্ন দেখায় বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে? না, এটা আবার মুশকিল হচ্ছে, সবটাই আমাকে কেন্দ্রিক আলোচনা হয়ে যাচ্ছে, মুশকিল। না, আমি এটা বুঝি যে পথে ঘাটে, রেল স্টেশনে, বাজারে, বিমানবন্দরে, যেখানেই সাধারণ মানুষ তারা দেখেন, তারা তাদের মনের কথা বলেন, তারা এটা বলেন, এটা বাস্তব সত্য যে
লড়াইয়ের ভাষাটাকে টিকিয়ে রাখার চেষ্টা যে হচ্ছে, যে চেষ্টা করা হচ্ছে, তাতে তারা অনেক বেশি অনুপ্রাণিত। আমি তাদের বলি, শুধু লড়াইটা তো একজন ব্যক্তির লড়াই না, আপনাদের সকলকে ময়দানে নামতে হবে। সাধারণ মানুষের একটা বৃহৎ অংশ তারা লড়াইয়ের সঙ্গে হয়তো আমাকে এবং নৌশাদকে মিলিয়ে দিয়েছেন, সেটা আমার মনে হয়। নৌশাদ একজন নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর একজন তরুণ নেতা, কিন্তু আমি আগেও বলেছি যে নৌশাদকে আমি কখনো দেখিনি কোনো মঞ্চে দাঁড়িয়ে ধর্মীয় প্রচার করতে। নৌশাদ খুব বলিষ্ঠভাবেই ধর্মনিরপেক্ষতার পক্ষে কথা বলেন, যেটা আজকের দিনে একান্ত প্রয়োজন। আমাকে একজনকে প্রশ্ন করেছিলেন, জানি না আপনাদের মধ্যেই কেউ হয়তো কখনো, যে আপনি নৌশাদের পক্ষে কথা বলেন কেন? নৌশাদের পক্ষে আমি কথা বলি যে একজন ভদ্র শিক্ষিত ধর্মপ্রাণ মানুষ, তরুণ, তিনি রাজনৈতিক ময়দানে আছেন, কিন্তু তিনি ধর্মের কথা বলছেন না, তিনি মানুষের অধিকারের কথা বলছেন। আজকে গোটা ভারতবর্ষে এইটাই সংকট, যে মানুষের অধিকার না তথাকথিত ধর্ম, কোনটা টিকবে? সেই ক্ষেত্রে নওশাদকে আমার মনে হয়েছে একজন ব্যতিক্রমী রাজনৈতিক তরুণ কর্মী। আমার ভালো লাগে ওকে, এই জন্য আমি বলেছিলাম। নওশাদ ভাই তরুণ বলছে, কত বয়স উইকিপিডিয়া এখন জানি না, কিন্তু রাজনীতিতে তো নবীন, একদম নবীন। অন্তত বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যতদিন রাজনীতি করেছেন, আপনার রাজনৈতিক উত্থানটা কিন্তু অনেক বেশি চমকপ্রদ, কিন্তু বয়সটা কম। আপনি আপনার নিজের উত্থানকে অ্যানালাইসিস করেছেন এবং যখন রাজনীতিতে এলেন, সামনে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো ক্যারেক্টারকে দেখলেন, এটা কি আপনার সুবিধা হলো এই যাত্রাপথে? দেখুন, আমি একদম অকপটে স্বীকার করছি, স্যার যেটা বললেন বাস্তব কথা। আমি যেখান থেকে উঠে আসছি সেখানে প্রায় 50-60 বছর পর রাজনীতি কোনো ছোঁয়া ছিল না, তার বাইরে ছিল। তার আগে অনেক ছিল, তার সেখানে নতুন করে আসছি, টার্ন নিয়েছি। রাজনীতির ময়দানে এসে আমি যেটা লক্ষ্য সেটা হচ্ছে কি, মানুষের অধিকারকে সুনিশ্চিত করা। এবং আমি বলিষ্ঠ কণ্ঠে বলি, আমরা যে দেশে বসবাস করি, একজন ধার্মিক চাই সে গির্জা যেতে পারে, গুরুদুয়ারা যেতে পারে, মন্দিরে যেতে পারে, মসজিদে যেতে পারে, যেমন পূর্ণ স্বাধীনতা আছে, আবার সে নিজেকে এই ধর্মের বাইরে রেখে নিজেকে নাস্তিক বলে দাবি করে যারা, তারও পূর্ণ স্বাধীনতা আছে, মাথা তুলে বাঁচবে। এটা আমার দেশ। এই প্র্যাকটিসটা আজকে বন্ধ হতে চলেছে, সে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। যেখানে যারা সংখ্যাগুরু, তারা সেখানকার সংখ্যালঘুদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। সে কালবর্গী থেকে শুরু করে গৌরী লঙ্কেশের যে দেখুন, তারা আজকে এই ধরনের ইতিহাসে তারা হলো কেন? নিশ্চিতভাবে তাদের কথাবার্তা কাউকে ভালো লাগেনি। সেখানে তারা সংখ্যালঘু হয়ে গিয়েছিল, ধর্মীয়ভাবে নয়, আদর্শগতভাবে সংখ্যালঘু হয়ে গিয়েছিল। তো তাদের উপর যারা আক্রমণ করছে, তাদের বিরুদ্ধে আমরা এইটা সামনে রেখে আমি পলিটিক্সটা করছি। এবার স্যার একটা কথা যেটা বললেন, যে আমার বা শুভেন্দু মাইতি স্যারের যেটা কথা বললেন, 100 বার ভালোবাসার জায়গা থেকে তো আমরা বলবোই, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাকে বলুন অপোজিশনের কথা। আমি আমার অ্যানালাইসিস, আমার ছোট্ট রাজনৈতিক জ্ঞান, 4 বছরের আমার অভিজ্ঞতা, আমাকে দেখতে হবে তো কাকে আমি বলবো। আমরা স্বপ্ন দেখছি আগামী দিন একটা সুন্দর সকাল উপহার দেবো। সেই সুন্দর সকাল আমি তো স্যারের আমি প্রথম স্যারকে আমি দেখেছি কবে জানেন? পেপারের মাধ্যমে বলছি। আমি আগে প্রচুর পেপার পড়তাম, এখন ব্যস্ততার জন্য কম হয়ে গেছে। একবার পায়ের হয়েছিল, ফ্র্যাকচার হয়েছিল, অ্যাম্বুলেন্সে বসে আছে, সম্ভবত কোনো দৈনিক একটা প্রথমে, আমি পেপারের নামটা নিচ্ছি না, সেই পেপারে পাবলিশ হয়েছিল, তখন এই নামটা শুনেছিলাম। যাক, তারপর থেকে আরও জানতে চাওয়ার চেষ্টা করেছি। আপনি জানেন এই মুহূর্তে পশ্চিমবাংলার রাজধানী কলকাতাতে একজন কাউন্সিলর আছেন, একাধিক বিরোধী কাউন্সিলর আছে, আমি তার কাছ থেকে জানতে চেয়েছিলাম। স্যার যখন মেয়র ছিলেন, তিনিও তখন কিন্তু কাউন্সিলর ছিল। আমি জানতে চেয়েছিলাম যে উনি স্যারের এমনি হুট করে বলে দিইনি, ভালোবাসা থেকে শুধু বলিনি, অনেক অ্যানালাইসিস করেছি। সামনে বসছি, বলা উচিত নয়, কারণ আমাকে অনেক সংযত হয়ে বলতে হবে। কারণ এখন যদি আমি একটা কিছু ভুল বলি, আমার ভুলটা আমার হবে না, স্যারকে, যারা স্যারের চরম বিরোধী বলবে আপনার সামনে বসে এত ভুল বললে কী করে। এমনি সময় ভুল বললে স্যার আমাকে তাও একটু আটকে দেবে আইনি দিক থেকে। যদিও আশা করছি স্যারকে ওই রকম নিরাশ করবো না, যাতে আমার জন্য স্যারের কোনো দিন কিছু বলে। এটা তো পশ্চিমবাংলা জানে, স্যার যেমন স্যারকে যতটা আমি ভালোবাসি, স্যার তার থেকে বেশি আমাকে স্নেহ করে। এটা একদম ওপেন সিক্রেট। যাক, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, সন্তোষ পাঠক সাহেবকে, যে আমি স্যারের সম্পর্কে ওনার একটু আচরণ বলুন তো আমাকে, বিরোধীদের সাথে বা এই ধরনের কি ছিল। গদি পেয়ে একদম বিশাল ব্যাপার ছিল। বললেন না, এখন আপনি যেরকম দেখছেন
তার একটু বাইরে ছিল না, মানে চরম আমরা বিরোধী সেই সময় ছিলাম রাজনৈতিকভাবে, কিন্তু যার যেটা প্রাপ্য, যেটা বুঝিয়ে দেওয়ার তিনি ততটাই আচরণ করেছেন, যেটা হওয়া দরকার একজন অভিভাবকের, সেটা হওয়ার। আরো অনেকের কাছে স্যারের সম্পর্কে যে জিজ্ঞাসা করেছি, কিছু তৃণমূলের নেতাদের কাছে, যারা বলিষ্ঠ নেতা যারা জিজ্ঞাসা করেছিলাম, বা আরো অনেক মানুষের সম্পর্কে দেখেছি যে আর বাস্তবের সাথে দেখেছি যে এখন কি আছে। আমরা তো 2026-এ আশা করছি আমরা একসাথে লড়াই নামবো, তো আমাকে ফেস করতে হবে তো একটা, বাংলার মানুষ কাকে দেখে ভোট দেবে, যে এনার হাতে রাজ্যটার দায়িত্ব সঁপে দেবো, তাহলে আমরা একটু শান্তিতে থাকবো। কলকাতার মানুষ দেবে, ঘাটালের মানুষ দেবে, মালদা মুর্শিদাবাদের মানুষ দেবে, দার্জিলিংয়ের মানুষ ভোটটা দেবে কাকে দেখে, সেই রকম ফেস, বা সেই রকম শুধু ফেস না, যার এই বিষয়ে অভিজ্ঞতা আছে এই ধরনের একটা বড় প্রতিষ্ঠান চালানোর, আমি কাউকে দেখতে পাইনি। সব দিকটা করে আমি বলেছিলাম। তো এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, এবং বিতর্কটা হওয়াটা স্বাভাবিক, তার মানে ঠিক জায়গায় আঘাতটা দেওয়া হয়েছে, কিন্তু আবার হেভি অংশের মানুষ এটাকে গ্রহণ করেছে, এবং তারা হচ্ছে। আমি গত কয়েকদিন আগে একটা জায়গায় বসেছিলাম, বেশ কিছু সিনিয়র লিডার্সও ছিল, তো যদিও সেখানে আমাদের আইএসএফ, কংগ্রেস, সিপিএম এমএলএরা যাচ্ছে, তখন আমি একটা প্রসঙ্গ ক্রমে আমার বলার আগে এক সিনিয়র লিডার কংগ্রেসের পক্ষ থেকে সিনিয়র বললেন যে ওনাকে সামনে রেখে আপনারা কেন এখনো ঝাঁপাচ্ছেন না, তার অনুমতি নেই বলে আমি তার নামটা বললাম না, কারণ সব তো এটা বাস্তব কথা বলেছি। এবার আপনি যেটা বলছেন, আমি রাজনীতিতে আসার পরে এই ধরনের ব্যক্তিত্বদেরকে বাস্তব বলছি, শিক্ষা নিই আমি প্রতিনিয়ত, যে কিভাবে হ্যান্ডেল করে সিচুয়েশন, টাফ সিচুয়েশন। আমি একটা কথা বলবো, এই প্রসঙ্গটা আবার আনন্দবাজারে না কোন একটা চ্যানেলে ছেড়েছিল, মোহাম্মদ সেলিম সাহেব আমাকে এটা ভুল, সিএনএ মনে ছেড়েছিল, মোহাম্মদ সেলিম সাহেব এটাকে আবার ভেবেছিল আমি ওনাকে অবজ্ঞা করেছি বলে একটা ভুল ব্যাখ্যা চলে গিয়েছিল। আমরা একবার গিয়েছিলাম, তখন আমি জাস্ট এমএলএ হয়েছি, স্যার এখনো স্যার শুধু কিন্তু আইন সামলাচ্ছে না, কিন্তু রাজ্যসভাও সামলাচ্ছে মাঠে ময়দানে, আর স্যার আছে, আমি শুধু মাঠে আছি, স্যার মাঠে ময়দানে আছে, অর্থাৎ আইনসভার মধ্যেও আছে, আবার বিচার ব্যবস্থার সাথেও যুক্ত আছে, মানে করছে। গিয়েছিলাম, ওখানে গিয়ে স্বাভাবিক, এখন তো সাংবাদিকদের একটা নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। আমাদের টিমের মধ্যে আমাদের মধ্যে কাউকে একটা কোশ্চেন করে, সেখানে আমাদের মধ্যে কোনো এক লিডার একটু উত্তেজিত হয়ে গেছিল, কিন্তু স্যারের এখনো একটা এত সুন্দর ভালো লেগেছিল, স্যার বলে আমার কাছে আসো, তাকে ডাকলো, কি হয়েছে না এই বাঁধের ব্যাপার, বলছে তুমি যে বাঁধটায় দাঁড়িয়ে আছো এখনো পর্যন্ত এটা টিকে আছে, এটা আমাদের আমলে তৈরি করা। ওই যে উত্তর ঠান্ডা মাথাতে, উনি ওই সাংবাদিক এসে আমাদেরকে উত্তেজিত করতে চেয়েছিল, আমি বুঝতে পারছিলাম, এবার আমাকে উত্তেজিত করছে, আমি যদি উত্তেজিত হয়ে যায় তার ফাঁদে পা দিয়ে দেবো, কিন্তু স্যার সেটা দেখে লক্ষ্য করে তাকে ডাকলেন, বলে আমাকে কোশ্চেন করো তুমি, যে তুমি যে মাত্রায় দাঁড়িয়ে আছো ওটা আমরা তৈরি করে দিচ্ছি, এই যে অন্তত দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত, এইগুলো আমি ফলো করি। আর এবং শুধু এগুলো ফলো না, আমি বলি সবাইকে যে ওনার মতো ব্যক্তিত্ব হয়ে উঠতে হবে। স্যার, আমি যখন আপনার প্রথম জেতার পর আপনার বাড়িতে গেছিলাম ফুরফুরা শরীফে, আমার এখনও মনে আছে আপনার সেদিনের কথাবার্তা, ইন্টারভিউ এবং আজকের আপনার কথা, আকাশ পাতাল পার্থক্য। আপনি স্টেজে দাঁড়িয়ে বলছেন একজন বিধায়ক 1 লাখ টাকা মায়না পায়, তোমরা আমাদের জেতানোর জন্য লড়াই করো না, তোমরা তোমাদের প্রাণটা কেন দেবে? এই কথা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বর্তমানে শেষ 10 বছরে কেউ স্টেজের উপর দাঁড়িয়ে বলেছে বলে অন্তত বিধায়ক অবস্থা থাকে আমার জানা নেই। এই যে পরিবর্তন, এই যে অ্যাডাপ্টেশন, মডিফিকেশন, এইটা নিজেকে কিভাবে আপনি করলেন? দেখুন, আমি পলিটিক্সকে কেউ বিজনেস হিসাবে নিচ্ছে, কেউ প্রকৃত অর্থে সমাজ ব্যবস্থাকে সমাজ সেবা করতে এসছে, রাষ্ট্র সেবা করতে এসছে, সংবিধানের অধিকারটাকে বাস্তবায়ন করতে এসছে। আমি প্রথমটাতে নয়, আমি দ্বিতীয়টাতে। আমি এসেছি যে এই রাজনীতি পারবে, এই ক্ষমতাই পারবে একটা মানুষের মাথার উপরে ছাদের ব্যবস্থা করা, রাইট টু এডুকেশনের যে অধিকার আছে সেটা বাস্তবায়ন করা হয়, প্রাইমারি স্কুলের টিচার নেই সেখানে দেওয়া, এবং হাই স্কুল থেকে উচ্চশিক্ষা পর্যন্ত মানুষের যে অধিকার আছে সেগুলো বাস্তবায়ন করা, হসপিটালে বেড থেকে শুরু করে, ডক্টর থেকে শুরু করে, এক কথায় নাগরিক অধিকারকে সুনিশ্চিত করতে পারবে এই পলিটিক্স। আমি এটাকে অ্যাডাপ্ট করেছি। সুতরাং এটা করতে গেলে আমাকে লুকানোর কোনো প্রয়োজন নেই, যেটা সত্য সেটা বলতে হবে। যে আপনি মারামারি কেন করবেন, হিংসায় কেন জড়াবেন, আপনাকে ধর্মের নামে লাগিয়ে দিচ্ছে, বর্ণের নামে, জাতের লাগে লাগিয়ে দিচ্ছে, দি এন্ড অফ দ্য ডে লাভবান কী হচ্ছে? আপনি হচ্ছেন না, আপনি যাচ্ছেন জেলে, মিথ্যা মামলা খাচ্ছেন, আমি হয়ে যাচ্ছি নেতা, আমি ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছি। আমাকে যখন প্রথম দিন যে দিনকে অ্যারেস্ট করেছিল 2023 সালে, স্যার তো মনে হয় লোকাল কোর্টে যায় না, মানে 2বার না 1বার গিয়েছে, তার জন্য আমার জন্য 1বার গিয়েছিলেন। সত্যি আমার বড় জন্য বড় পাওনা যে ইনার মানে এই স্যারের মতো ব্যক্তিত্ব আমার জন্য লোকাল কোর্টে গিয়েছিল। তো তারপরে স্যারের ব্যস্ততাও ছিল, আমাকে যখন পুলিশ কাস্টডি থেকে জেল কাস্টডি দিচ্ছিল, আমাদের যারা আরও লয়ার্স যারা ছিল তারা বলেছিল যে আমি একজন বিধায়ক হিসাবে আমাকে ডিভিশন 1 ট্রিটমেন্ট পাওয়া দরকার। তখন জজ সাহেব অ্যালাউ করে দিচ্ছিল। আমি জজ সাহেবকে বলেছিলাম, স্যার আমি
নেব না। কারণ আমি নেব না এই জন্য বলেছি, কোনো ব্যাখ্যা করে নিই যে না আমি সাধারণ প্রিজনারদের মতো থাকবো। ব্যাখ্যাটা এটাই আমার, আমি তার জন্যই নিইনি যে যাদের ভোটে আমি ভিআইপি হলাম তারা তো যখন ভিভিআইপি ট্রিটমেন্ট পাবে তখন আমি ভিআইপি হব, কারণ তারা আমাকে নেতা বানিয়েছে, তো তারা কত পাওয়ারফুল সেটাই ভোটারদেরকে সজাগ করতে হবে। আজকে যদি সেটা ভোটারদেরকে সজাগ করতে পারি তাহলে দেখবেন এই মারামারি, হানাহানি, লুট, ভোট লুট, হ্যান ত্যান যেগুলো যা অন্যায় হচ্ছে, যে স্বপ্ন আমরা দেখছি এই অন্যায়কে মুছে একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা দেবো যেখানে জাতি বৈষম্য থাকবে না, সেখানে ধর্মীয় কোনো বিদ্বেষ থাকবে না, মানুষ তার অধিকার নিয়ে বেঁচে থাকবে। সেটা তখনই হবে যখন আমি আমার সাধারণ মানুষকে অ্যাওয়ার করবো। আর সাধারণ মানুষকে অ্যাওয়ার করতে গেলে অ্যাকচুয়াল ফ্যাক্টটা জানাতে হবে যে কি, কেন আমার জন্য আপনি লড়াই করবেন। আমি 1,20,800 সামথিং টাকা পাচ্ছি, তা আমার জন্য আপনি লড়াই করবেন। আমাকে মাসে ফোন খরচের জন্য 5,000 টাকা দেওয়া হচ্ছে, আর যেটা এক বছরের আনলিমিটেড প্যাক হচ্ছে 4,000 টাকা। তো এইগুলোই বলার চেষ্টা। আনলিমিটেডটা নেন কি? হ্যাঁ, আমি আনলিমিটেড রিচার্জ করি। আপনি ব্যাংশাল কোর্টে আরও এক নেতার জন্য গেছিলেন, আমার এখনও স্পষ্ট মনে আছে। সেদিন সকালে আমার আসার কথা ছিল, আপনি বললেন শিবম পরে আসো, ব্যাংশাল কোর্টে গেলেন, তার জামিন হলো সন্ধ্যে 7:30। আমি ঠিক এখানে বসে একটা ইন্টারভিউ দিলাম। আমার যে প্রশ্নটা করতে ইচ্ছা করে, এই লড়াইগুলো যে কোনো দলের রাজনৈতিক নেতার হয়ে ঝাঁপিয়ে পড়ছেন আদালতে, তারপরে জিতে চলে আসে ক্যাজুয়াল একটা অ্যাপ্রোচ, চা খেতে খেতে অন্যরকম একটা গল্প, এই অ্যাপ্রোচটা কেমন লাগে? এবং তারপর যখন সেই নেতাকে কোনোভাবে আপনাকে দেখেন যে যা ভেবেছিলেন তা নয়, একটু জায়গা থেকে সরে গেছে, সেটা কি ব্যক্তিগত কষ্ট দেয়? না, বিষয়টা কি, আমি কোনো ব্যক্তিভিত্তিক ভাবি না। যখন মানুষ লড়াই করছেন তার গণতান্ত্রিক অধিকার বা বৃহত্তর মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য লড়াই করতে গিয়ে তার উপরে প্রশাসনিক নিপীড়ন নেমে আসছে, তখন সুযোগ পেলে আমি সেই প্রশাসনিক নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াই। আমি জানি রাজনৈতিক পরিসরে ব্যক্তি তার নিজস্ব পছন্দ অপছন্দ পরিবর্তন করে, এটা আমার কাছে খুব বিবেচ্য নয়। আমার কাছে বিবেচ্য যে মানুষগুলো লড়াই করেছিলেন তাদের অনুভূতির কথা ভাবি আমি, বৃহত্তর ক্ষেত্রে ভাবতে। ধরুন প্রসঙ্গত মনে পড়ছে, আমি তখন তো নৌসাদকে জানতাম না। আমরা 2011 পরবর্তী সময়ে একটা বৃহত্তর মঞ্চ তৈরি করে বিভিন্ন জায়গায় গিয়েছি, মানুষকে সাহস যোগাবার চেষ্টা করেছি ভয় ভীতির বিরুদ্ধে। তখন ইব্রাহিম সিদ্দিকী সাহেব, তিনি ফুরফুরা শরীফের, তিনি আমাদের সঙ্গে ছিলেন। তার আমন্ত্রণে আমি ফুরফুরা শরীফে প্রথম গিয়েছিলাম বেশ কিছুদিন আগে। তারপর যখন আব্বাস এবং নৌসাদ এদের উত্থান হলো, যে তরুণ প্রজন্ম, সেই সময় আমাকে ইব্রাহিম সাহেব বলেছিলেন যে এরা ধর্মনিরপেক্ষতার পক্ষে লড়বে, আপনি এদের সাহায্য করবেন। তাহলে লড়াইটা হচ্ছে যে কি দৃষ্টিকোণ থেকে, কোন লক্ষ্য সামনে রেখে তুমি লড়াই করছো। যে কথা বললেন নৌসাদ আপনার সামনে, তো খুব উৎসাহজনক, যে আমি যাদের জন্য লড়াই করছি তারা যদি সম্মান না পায় তাহলে আমার সম্মান পেয়ে লাভটা কি। এই বোধ, এই রাজনৈতিক চেতনা যতক্ষণ না আমরা সাধারণ নেতা বলতে যাদের বুঝিন কোট আনকোট তাদের মধ্যে আসবে, ততক্ষণ তো আপনি সাধারণ মানুষের সামান্যতম যে মৌলিক অধিকার সেটা প্রতিষ্ঠিত করতে পারবেন না। আপনি নওশাদকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, আপনি প্রশংসা করে নিজে ফেসবুকে লিখেছিলেন। খুব কম বিষয় আমি দেখেছি ব্যক্তি কোনো কেন্দ্রিক আপনি প্রশংসা ফেসবুকে আপনার নিজের প্রোফাইলে করেন, আমি পোস্ট করি, আমি আপনাকে ফলো করি। তো নওশাদকে নিয়ে খুব একটা উচ্ছ্বসিত একটা পোস্ট আপনি ফেসবুকে করেছিলেন যে ওনার বক্তৃতা আপনাকে আকর্ষণ করছে, যেভাবে বক্তৃতা দিচ্ছেন এটা হওয়া উচিত। এবং সেখান থেকে একটা প্রশ্ন তো জন্মায় যে নওশাদের উত্থানটাকে আপনি কিভাবে অ্যানালাইসিস করেন? হঠাৎ করে 2 বছরে বাংলার রাজনীতি নতুন একটা নেতাকে দেখছে, নওশাদ সিদ্দিকী, 42 দিন জেল, রাস্তায় বিভিন্ন ক্ষেত্রে বাধা, আবার জেল, আবার মামলা, আবার মিথ্যাই। এই উত্থানটাকে আপনি কিভাবে অ্যানালাইসিস করেন? আমি না কিছুই হঠাৎ ঘটে যায় এটা আমি কখনো মানি না। আচ্ছা, সমাজবিজ্ঞান বলে যে ঘটনা ঘটতে থাকে তার বিস্ফোরণটা এক সময় হয়। ধরুন এই যে বলছি আমি, ইব্রাহিম সিদ্দিকী তিনি ফুরফুরা শরীফে যুক্ত ছিলেন। ফুরফুরা শরীফের আরেকটা অংশ তোহা সিদ্দিকী। আমি যখন একদিন ফুরফুরা শরীফে গিয়েছিলাম তখন হঠাৎ মাঝপথে আমাকে একজন দাঁড় করালেন, দাঁড় করে হই হই করে তিনি তোহা সিদ্দিকী বললেন, আমার ছিলেন না দাদা, আমি তোহা সিদ্দিকী। তিনি তখন অনেক ব্যক্তিগত ক্ষোভ বিক্ষোভের কথা বললেন। যাই হোক, সেগুলো ব্যক্তিগত আলোচনা করছি না।
তিনিও খুব এই বর্তমান শাসক গোষ্ঠীর সঙ্গে যুক্ত হলেও খুব সন্তুষ্ট ছিলেন না। আমার যেটা ভালো লেগেছে যে ভারতবর্ষের বুকে যখন ধর্মভিত্তিক রাজনীতি করার চেষ্টা হচ্ছে, যা প্রকৃতপক্ষে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে দেবে, সেই সময় একজন যিনি পীরজাদা বলে পরিচিত, কিন্তু তিনি রাজনৈতিক ময়দানে এসে পীরজাদার ভূমিকা পালন করছেন না। তিনি রাজনৈতিক ময়দানে এসে ভারতবর্ষের গণতন্ত্রের যে মূল চরিত্র সংবিধানে যেটা প্রতিফলিত হয়েছে সেটাকে কার্যকর করার চেষ্টা করছেন। সেটা দেখে আমার ভালো লেগেছিল। এবং আমি আপনাকে বলি, বহু মিটিংয়ে আমি এবং আব্বাস হয়তো মিটিং করছি, আমি আব্বাসকে বারবার বলতাম উঠে কিন্তু কোনো ধর্ম নয়। ও আমাকে শ্রদ্ধা বা ভালোবাসতেন, তিনি বলতেন না না আমরা এসব কথা বলবো না। নৌসাদকে তো আমি দেখেছি। আমি আশা করব যে এই ধরনের মানুষ যারা ব্যক্তিগত স্তরে ধর্মপ্রাণ হতে পারেন, সবাই যে আমার মতো অধার্মিক হবেন তা আমি মানি না, কিন্তু ধর্ম আচরণটা একেবারেই ব্যক্তিগত, সেটাকে কখনো রাজনৈতিক সামাজিক পরিবেশে আনা ঠিক নয়, তার একটা দৃষ্টান্ত ও হাজির করার চেষ্টা করছে। এই ভূমিকাটা আমার মনে হচ্ছে অত্যন্ত ইতিবাচক, বিশেষ করে যখন পশ্চিমবঙ্গের বুকে দুর্ভাগ্যজনকভাবে রাজনীতি এবং ধর্ম এই দুটোকে মিশিয়ে দেওয়ার খুব সুকৌশল বিজেপি এবং মমতা করছে। কিন্তু ওর ধারাবাহিকতা দেখে আমার মনে হয়েছে খুব ভালো। ধরুন ও ভাঙড়ে এমএলএ হয়েছেন, আমাকে বললেন যে আমি এখানে রক্তদান শিবির করবো, আমি গিয়ে সবচেয়ে বেশি জন রক্ত দিয়েছে, বিস্মিত হয়ে গেলাম। একটা সংস্কার আছে, কিন্তু ওদের ধর্মীয় গোষ্ঠীর মধ্যে যে একটা সংস্কার ছিল এইসব করা যায় না, করা উচিত না, সেটাকে তো ভাঙতে পারছে। এই যে ইতিবাচক দিক, সংস্কারটা কোথায় যায় জানেন তো? অজ্ঞতা থেকে। আর তখন আমি কলকাতার মেয়র, আমরা তখন পোলিও দিচ্ছি, মানে পোলিও মানে পথে ঘাটে আমি হচ্ছে শিয়ালদা স্টেশনের লোক ধরে ধরে পরি করছিল। তা আমার স্বাস্থ্যকর্মীরা এসে বললেন যে নির্দিষ্ট এলাকায় আমি নাম করবো না, যে সেখানে তারা ঢুকতে পারছেন না, তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, কেন একটা ভুল ধারণা হয়েছে পোলিও খেলে পরে নাকি সাংঘাতিক কী সব হবে। তা আমি নিজে গেলাম। আমি নিজে গিয়েও বেশ কয়েকটা পরিবারের তরুণদের দ্বারা ভয়ানকভাবে প্রতিহত হলাম। না আপনি আসবেন না, এসব করবেন না, অমুক করছেন তমুক করছেন। আমি দেখলাম তো এই তো অজ্ঞতার শিকার। তা আমি সেই অঞ্চলের ধর্মপ্রাণ যিনি, যার কথা ওরা শোনেন, তাকে ডেকে বললাম ব্যাপারটা কি। আপনি তো লেখাপড়া জানেন। তার ঘরে গিয়ে দেখলাম অনেক বইটি আছে, অনেক তো কিছু পড়ছেন, এই নির্যাসটা কি। তিনি বললেন আরে এটা হয় নাকি, পোলিও তো সবাইকে নিতে হবে, চলুন আমার সঙ্গে। তিনি গেলেন, তিনি গিয়ে যখন তাদের বোঝালেন, সবাই কিন্তু সুরসুর করে পোলিও নিলে, কেউ বাধা দিল না। তাহলে এই যে ভূমিকাটা, তুমি ধর্ম করতে পারো, কিন্তু তোমার ধর্ম আচরণ যেন সমাজকে কলুষিত না করে, এই জায়গাটা যাওয়া। সেই জন্যে আমি বারে বারে দেখেছি ও খুব দৃঢ়তার সঙ্গে, নৌসাদকে আমি দেখেছি দৃঢ়তার সঙ্গেই ও মঞ্চে দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষতার কথা বলে। নৌসাদ, আপনি বিধানসভায় এমন একটা জায়গায় আছেন, আপনার আশেপাশে সহযোদ্ধা আর কেউ নেই। আপনার কখনো নিজেকে একা মনে হয় না যে আপনি যেটা করছেন 2026-এ হয়তো সমস্ত চেষ্টা শেষ হয়ে যেতে পারে? কিভাবে দেখেন, কখনো ইনসিকিউরিটিতে ভোগেন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখুন, বিকাশ স্যারই আমাকে, আমি যখন মামলা টামলা খেলাম, স্বাভাবিকভাবে চিৎকার চাচমেচি করলেও একটু কী হবে, হ্যান হবে, ত্যান হবে, স্যার বলেছিলেন আমি আছি, আইনি দিকটা লড়ে নেবো, আপনি মাঠে ময়দানে লড়াই করুন গণতান্ত্রিক প্রক্রিয়াতে। এটাই আমার কাছে কি বলবেন, বারুদের মতো কাজ বলতে পারেন। এটাই আমার কাছে কারণ আমি জানি একদিকে যেমন আমার দরকার আইনি দিকটা, কারণ মাঠে ময়দানে আমি লড়াই করছি, আমার বড় ভাইজান আছে আব্বাস সিদ্দিকী ভাইজান, আমাকে ওই দিকটা সামনে নেবে। দরকার শুধু একদিকটা কমজোরি ছিল, সেটা হচ্ছে লিগাল দিকটা। স্যার সেটা পূর্ণ দায়িত্ব নিয়েছে। আর বাস্তব রাত বীরের যখন ইচ্ছা ফোন করেছি, তুলেছে, কি হয়েছে, এই করতে হবে স্যার, আচ্ছা। এবার স্যারের যে জুনিয়ররা আছেন, সামিনদারা আছেন, তারা স্যার দায়িত্ব দিয়ে দিয়েছে তাদের হাতে, তারা সামলাচ্ছে। তো সুতরাং ইনসিকিউর আমি ফিল করি না, আর ইনসিকিউর ফিল করি না, কারণ আমি জানি আমার যেটা সত্যি দুর্বল জায়গা ছিল সেটা হচ্ছে আইনি জায়গাটা, কারণ আমি আইনের ছাত্র না। তো আইনে থাকে স্যার তো আমাকে একদম
স্যার এটা তো হ্যাঁ এটা ঠিক আছে স্যার, এটা হচ্ছে ঠিক আছে। আপনি জানেন তো যখন আমার নামে কেউ একজন নোটিশ পাঠিয়েছিল, আমার তো ইচ্ছা ছিল আমি একটা অন্য কোনো ঘটনা ঘটাবো নোটিশের কাগজটাকে নিয়ে, হালকা বয়সী রাগ বেশি, আমি ফোন করি, আমি স্যার আমি কিন্তু ভয়ে আপনাকে ফোন করিনি, এরম ভয় বলেছি, ফোন তুলি স্যার আমি কিন্তু ভয়ে ফোন করছি নি, আমি এটা করতে চাই। স্যার বললেন না আপনি এটা করবেন না, আপনার সাথে এটা ম্যাচ করে না, কোনো একটা কথা বলেছিলাম নোটিশটা নিয়ে। তো আমি সত্যি দেখুন আমি ওই জায়গাটাতে আমি স্যারের আমি না, যখন স্যার মানান করে দিয়েছে তো আমি করিনি, উত্তর দিয়েছি, স্যার বলেছে উত্তর আপনি দিতে পারেন। তো এই জায়গাটা যখন যা হয় আমি স্যারকে ফোন করি, আমি দেখে আইনি দিকটা, সুতরাং ইনসিকিউরের কোনো জায়গা নেই। আর আমি হাউসের মধ্যে জানি 293 জন একদিকে, আমি আলাদা, আমার সামনে চারি সাইডে বিজয় মূল বসে আছে, কিন্তু এতটুকু বুঝি যে আমি এখানে মানুষের জন্য কথা বলতে এসেছি, আমি জনগণের প্রতিনিধি হয়ে এসেছি, সুতরাং আমাকে কেউ আটকে রাখতে পারবে না। আর একটা আমি আমাদের স্বাধীনতা সংগ্রামীদের জীবনী পড়েছি, তারা বিনয় বাদল দীনেশ, আশফাকুল্লাহ, ক্ষুদিরাম, বিরসা মুন্ডা, প্রীতিলতা থেকে শুরু করে এরা কিন্তু তখন ইন্টারনেট হ্যান ত্যান এত কিছু ছিল না, যে আমার উপর অত্যাচার হচ্ছে বললেও পাশের লোক, আর এত জনসংখ্যাও ছিল না, তারা কিন্তু বেরিয়ে গিয়েছিল কিসের জন্য, দেশকে ব্রিটিশ মুক্ত করতে হবে। তাদের জীবনী পড়েছি আমি, 18 বছর বয়সে এই ক্ষুদিরামের জীবন উৎসর্গ করেছে, তো তাদের জীবনী পড়েছি, স্টেজে উঠে তাদের জীবনীর গল্প শোনাই, মানুষকে ইন্সপায়ার করি, তাহলে আমি যদি নিজে ইন্সপায়ার হয় হবে কী করে? আমি তারা যদি 18 বছর বয়সে দেশের জন্য জীবন দিতে পারে, দেশের জন্য জীবন দিল, সংবিধান দিল, এই অধিকার রক্ষার লড়াই আজকে আমরা নেমেছি, অধিকার পাচ্ছি না, ধর্মনিরপেক্ষ চরিত্র মানে রাখার লড়াই এখন আমার। আজকে ক্ষুধার সূচকে দেখুন না দেশের র্যাঙ্ক কত, 105-এ চলে গিয়েছে 127টি দেশের মধ্যে, ডলারের দাম বেড়ে যাচ্ছে, টাকার মান কমে যাচ্ছে, তো অধিকার রক্ষার লড়াই তো এখন, জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কাছে কেড়ে নিচ্ছে, এই রক্ষার লড়াই আমরা, তো সুতরাং ভয় পাওয়ার কি আছে, লড়া যাবে। এখন তো আমাদের লড়াইটা অনেক সহজ, ইন্টারনেট আছে, ফোন আছে, কিছু হলে এই যে ফোন করছি স্যার নোটিশ পাঠিয়েছে, স্যার আমার নামে 4টে মামলা দিয়েছে। কটা মামলা টোটাল এই মুহূর্তে কি আছে? টোটাল 19টা মামলা হয়েছে মাত্র। আমি বলি মামলাটা একটা ফুল মালা, যত ফুল আর যত ফুল বাড়বে মালা তত বাড়বে, বড় হবে তত আমি সম্মান বাড়বে। তো এখন তো তা ফোন করছি স্যার আমার এরকম একদিনে 4টে মামলা দিয়েছি, কি করতে হবে? অন্তত স্যার যা বলে মাথা, কিন্তু মানসিক সন্তুলন পাইতো, শান্তি পাইতো না। স্যার বলে ঠিক আছে আমি দেখে নিচ্ছি, চিন্তা করতে হবে না আপনাকে। তখন কি ছিল? আমার বিদায় মাদল দীনেশ কি তখন ভেবেছিল? আমার মাস্টারদা ভেবেছিলেন? ঠিক। আপনার কি মনে হয় না যে মানুষের ভাবনা চিন্তা মানসিকতাটা বদলে গেছে? সে সময় মানুষ অনেক বেশি দেশের জন্য ভাবতেন, রাজ্যের ভালোর জন্য ভাবতেন, কিন্তু আপনি যে সময় লড়াই করছেন সকল মানুষ কি সেটা ভাবছে? কারণ আপনি বিধানসভায় মৎস্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন, আমার কাছে রেকর্ড আছে, আপনি স্পোর্টস ওরিয়েন্টেড কথাবার্তা বলেছেন বিধানসভায়, মানুষ জানে এগুলো? আপনার মনে হয়? আপনি সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন সময় পোস্ট করেন, সাধারণ মানুষের কি দায় আছে? নওশাদ মৎস্যমন্ত্রীকে প্রশ্ন করছে, আদৌ তো মৎস্যমন্ত্রী নামই জানেন অনেক সাধারণ মানুষ, এটা তো বাস্তব। আমি একটা কথা বলি, আমি এটা সাধারণ মানুষকে দোষ দেবো না। সাধারণ মানুষরা কি করবে? সে তার বাচ্চার মুখে অন্ন তুলে দেবে, বই পেন্সিল খাতা তুলে দেবে, হাড় ভাঙা খাটুনি সেটাও করবে না? মৎস্য ফিশারিজ ডিপার্টমেন্ট কি, অ্যানিমাল প্রাণী সম্পদ দপ্তর কি, কৃষি বিভাগ কি, এর গল্প শুনবে? ওটার জন্যই তো রাজনীতিতে আমাদের আসা। ওই মানুষটা জানেনি, তার কাছে মেসেজটা পৌঁছে দেওয়া। আপনি একজন কৃষক, 18 থেকে 60 বছরের মধ্যে কোনো কৃষক যদি বাই চান্স মারা যায়, মারা যেতেই পারে, তার পরিবার 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে। ওই কৃষকটা জানবে না, দায়িত্ব হচ্ছে আমাদের জানিয়ে দেওয়া। বাজ পড়ে মারা গেলে, সাপে কাটে মারা গেলে তার ক্ষতিপূরণটা দেবে, এটা দায়িত্ব তো আমাদের পৌঁছে দেওয়া। আর এর জন্য আমি ওদেরকে একদম দোষী করব না, দোষী আমাদেরকে নিতে হবে যারা আমরা রাজনীতি করছি এতদিন ধরে। কেন ওই মানুষটিকে আমি এখনো অ্যাওয়ার্ড করতে পারিনি? ওই মানুষটিকে কেন পলিটিক্যালি আমি ওর যা অধিকার সম্পর্কে সচেতন করতে পারিনি বলে এই দুরবস্থা আমাদের। যদি আমরা সচেতন করে দিতাম, এতদিন আমাদেরকে আর রাস্তায় কারো দৌড়ে গিয়ে ভোট চাইতে হতো না। নওশাদ একটা ভালো পয়েন্ট বললেন যে মানুষকে জানতে দেওয়া হয়নি। মিমি চক্রবর্তীর কাছে হেরেছেন, আপনার কি মানুষের প্রতি কোনো ক্ষোভ নেই? একদম অনেস্টলি বলুন তো, যে মানুষ আপনাকে ভোট না দিয়ে মিমি চক্রবর্তীকে বেছে নিয়েছেন সাংসদ হিসাবে, সত্যি মানুষের প্রতি কোনো ক্ষোভ নেই? না, মানুষের প্রতি ক্ষোভ রেখে তো লাভ নেই। যেটা নওশাদ বললেন সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্ব। আমরা মানুষকে সচেতন করতে পারিনি, সচেতন করার দায়িত্ব তো আমাদের। এর পেছনে সাথে মানুষকে আমি সচেতন করব কিসের মাধ্যমে? সেটা হচ্ছে মিডিয়া, প্রচার যন্ত্র। এই প্রসঙ্গ তো বহু জায়গায় বলি। আমি এই মুজাফফরপুরে গিয়েছিলাম 2 দিন আগে, যেখানে ক্ষুদিরাম কিংসফোর্ডকে মারতে গিয়ে তার ফাঁসি হয়েছিল, সেবারে বক্তৃতা করতে।
বর্তমানে পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে মিডিয়া। প্রত্যেকে বাড়িতে এসে সন্ধ্যেবেলা যখন টেলিভিশনটা খোলে তখন সেখান থেকে যা তারা পাচ্ছেন সেটাই তারা গিলছেন। আর এখন হচ্ছে এই দৃশ্য শ্রবণ মাধ্যম, অডিও ভিজুয়াল, এটা মানুষের চেতনায় খুব কাজ করে। তাহলে এই প্রচার মাধ্যমে নিয়ন্ত্রণ করছেন কারা? পুঁজিপতিরা। ভারতবর্ষের 90% প্রচার মাধ্যমের মালিক হচ্ছেন দুটি পরিবার। তো তারা তো তাদের কথাই বলবেন। সুতরাং মানুষ তার নিজের সমস্যার কারণ কি, কেন সমস্যা হয়েছে এই নিয়ে ভাববে না। মানুষ সন্ধ্যেবেলা খুলবে, টেলিভিশন খুললেই দেখবে যে পারিবারিক ঝগড়া, পরকীয়া প্রেম, শ্বশুর ভাসুরের ঝগড়া, এটা হয়নি, এটা কেন কোরআনে মানা হয়নি, এইটা ধর্মে মানা হয়নি, হিন্দু ধর্মে ছিল না। এইভাবে মানুষকে ক্রমশ এরা অবচেতন করে রাখছে। এই মিডিয়া ধাক্কার বিরুদ্ধে লড়াই করাটা খুব কঠিন। এখন যেহেতু একটা সোশ্যাল মিডিয়ার ভূমিকা এসেছে, এই আপনাদের মতো ছোটোখাটো পোর্টালগুলো তারা ভিন্ন মতটা মানুষের কাছে নিয়ে যাচ্ছেন, তাই দেখবেন এই সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু প্রিন্ট মিডিয়ার যারা পৃষ্ঠপোষক তারা খুব উঠে পড়ে লেগেছেন। আমার কাছে প্রায় এরা অনেকে ফোন করে সোশ্যাল মিডিয়া, যে পুলিশ ডেকে আমাদের ধমকেছে, বলে কেন না আপনাকে এইটা ডাউনলোড করে দিতে হবে, কি সরিয়ে দিতে হবে। তা আমি অনেক সময় বলি যে আপনারা তাদের বলবেন আমার নাম করে যে উনি বলেছেন ডিলিট করবেন না, তারপর দেখা যাক কি হয়। তো অনেকে বলেছে যে তারপরে পুলিশ চুপ করে গেছে, অনেকে বলেছে যে আমাদের ভয় দেখাচ্ছে। তাহলে এই যে প্রচার মাধ্যমটাকে নিয়ন্ত্রণ চিরকালই করেছেন ধনিক গোষ্ঠী তাদের স্বার্থে। এতদিন পর্যন্ত একতরফা প্রিন্ট মিডিয়া ছিল, একতরফাই প্রিন্সিপাল বা মিডিয়া যাদের বলি আমরা মেইন স্ট্রিম মিডিয়া, যাকে বলা হয় আজকাল প্রচলিত ভাষায় গদি মিডিয়া, তারা তাদের নিয়ন্ত্রণ করেছে, এইসব বলে গেছে। এখন এই পাল্টা আসছে বলে এটাকে কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে। মানুষ সচেতন হতে হয়, মানুষকে সচেতন করার দায়িত্ব আমার। মানুষ যদি সচেতন না হয়, ধরুন আমি একটা উদাহরণ দিই, খুব কঠিন ব্যাপার না, আমি আমার খুব একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। তখন আমি কালীঘাটে থাকতাম, আমি ওই বস্তির ছেলেদের পড়াতাম, আমি আমার বন্ধুরা মিলে। তো শাহনগরে একটা খুব বড় বস্তি ছিল, তো সেখানকার ছেলেদের পড়াতাম। ওখানে তো কাউন্সিল ইলেকশন এলো, একজন প্রার্থী ছিলেন, তিনি আগে কমিউনিস্ট পার্টির ছিলেন, পরবর্তীকালে তিনি কমিউনিস্ট পার্টি থেকে বিতাড়িত হন, অন্য পার্টির প্রার্থী হন, কিন্তু তিনি ছিলেন স্থানীয় চিকিৎসক। তো আমি যখন প্রচারে গেলাম সেই বস্তিতে, যাদের পড়াই তাদের মায়েরা, পরিবারের লোকজন হই হই করে এসছেন আমাকে দেখে। আমি তখন তরুণ, তাই বললাম ভোটটা দেবেন। বলছে দেখুন কিছু মনে করবেন না, ভোটটা আমরা ওই ডাক্তারকেই দেবো। কেন বলছেন যে আমরা সব কথা শুনবো, ভোটটা দেবে কেন? বললে আমার হঠাৎ রাত বিরতে কোনো অসুবিধা হলে না ওর কাছে সাহায্য পাবো। তাহলে ভোটটা মানুষ কিন্তু খুব দীর্ঘস্থায়ী মঙ্গলের কথা ভেবে দেয় না, ক্ষণস্থায়ী এফেক্ট। আমি যে বলছি না, আমি প্রচারের সময় গেলাম যে একটা এলাকায় বসে সব অনেক ইয়াং ছেলে মেয়েরা আড্ডা মারছে। তা আমি আমার যারা সঙ্গে ছিলেন বললে আমি যাই, ওদের সঙ্গে যাবেন না স্যার, ওরা করে বসেছে, ওখান থেকে হিসেব হচ্ছে কাকে কত টাকার মদ ডিস্ট্রিবিউট হবে, আপনি গেলে আপনার হামলা হয়ে যাবে। আমি সেই জন্যই দেখবেন বলি একটা কথা, যে আপনি ভোট দেওয়ার আগে যে প্রজাতন্ত্র অনেক লড়াইয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে প্রজাতান্ত্রিক অধিকারটা হচ্ছে যে আমি আমার শাসককে নির্বাচিত করব। আমরা সবাই রাজা, এই যে কনসেপ্টটা, তাহলে আমাকে চিন্তা করতে হবে রাজার মতো, কিন্তু আমরা সেটা করতে পারি না। আমি বলতে পারি ধরুন এই যে নৌসাদ এত ভালো কাজ করছে, এত ভাঙড়ে কাজ করছে, ধর্মনিরপেক্ষতার একটা প্রবাহ তৈরি করছে, আপনি ভাবতে পারবেন না 2-4 দিনের মধ্যে এমন একটা হঠাৎ প্রচার তৈরি হয়ে যাবে, ব্যাপক টাকা পয়সা খরচা করে লোকজন নামিয়ে, যে ও হয়তো ওর এই যে চিন্তা ভাবনা সেটাকে উড়িয়ে দেবে। এই সম্ভাবনাও থাকে। এখন তার বিরুদ্ধে একটা নিরন্তর প্রচার, সেই প্রচারটা যদি রাখতে পারে, ও চেষ্টা করছে, আমি দেখি আমাকে বারবার যেতে বলে, আমি যেতে পারি না, যে প্রতিদিন সাধারণ মানুষের কাছে বিভিন্ন কর্মসূচি দিয়ে তার অধিকার বোধটা জাগ্রত করা। আর মানুষ যদি একবার অধিকার সচেতন হয়ে যায়, তখন তাকে কেউ ঠেকাতে পারবে না। তখন তাদের ঠেকাতে গেলে পরে ভোট চুরি করতে হবে। এই যে আজকে ভোট চুরি আওয়াজটা দেশ জুড়ে উঠেছে, তো বাস্তব ঘটনা। তো
কেন মানুষ জাগ্রত হচ্ছে, জাগ্রত মানুষের মতামতটাকে নিয়ন্ত্রণ করতে গেলে এইসব করতে হবে। সেই জন্যই মাঝে মাঝে প্রশ্ন ওঠে যে প্রচার মাধ্যমের ফলে মানুষ বিভ্রান্ত হন। আপনারা জানেন নোয়াম চমস্কি 90 দশকেই বলেছিলেন যে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, আপনার মতামতটাও তৈরি করা যায় তো আমরা তো প্রতিদিন দেখি। আমাদের কাছের বন্ধু বান্ধব হঠাৎ দেখি সে খুব, না তুই যাই বলিস না কেন, এই মুসলমান আমাদের শেষ করে। আমি বলি 500 বছর মোগলরা রাজত্ব করেছে, সেখানে যদি হিন্দুরা মহা আনন্দে তাদের ধর্মস্থান পালন করতে পেরে থাকে, তাদের ধর্ম পালন করতে পেরে থাকে, তারা হঠাৎ আজকে 2014 পর তাদের অস্তিত্বের সংকট হয়ে গেল। কিন্তু এমন প্রচার হচ্ছে, মানুষ ভাবছে সত্যি তো। এই প্রচারটাকে যদি আমরা কাউন্টার করতে পারি তবে নিঃসন্দেহে ভারতবর্ষের গণতন্ত্রকে টিকিয়ে রাখা যাবে। বিকাশবাবু প্রচারের কথা বললেন, কিন্তু আপনি যেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন সেটা বাঘের গুহা, মানে আগে আরাবুল ইসলামের নাম শুনতাম, এখন শওকত মোল্লার নাম শুনি। আপনার জেতাটাও হঠাৎ করে ভাঙড়কেই একটা অন্যরকম দিক নির্দেশ করে দিয়েছে। তারপরে আরও অনেক বেশি দাপট, পাল্টা দাপট, কথার যুদ্ধ বেড়েছে। আপনার ভয় হয় যদি 2026টাকে আপনি কিভাবে ফেস করবেন? 1 নম্বর, যদি হেরে যান রাজনীতি করবেন নাকি রাজনীতি ছেড়ে দেবেন? 2 নম্বর, জেতার ব্যাপারে কতটা কনফিডেন্ট? 3টে প্রশ্ন একসঙ্গে। প্রথম কথা হচ্ছে ভয় আমি পাই না, কারণ আমি আবারও বলছি আমি সেই সমস্ত মনীষীদের জীবনী পড়েছি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি অবশ্যই ধর্মনিরপেক্ষতার প্রচার করি, প্রচার করে যাব, কিন্তু আমি একজন ধার্মিক পরিবারের সন্তান, আমি নিজে ধর্ম পালন করি। আমার ধর্ম কাউকে চাপিয়ে দেওয়ার কথা বলেনি কোনো দিনের জন্য, যে তোমাকে এটা করতেই হবে এই শিক্ষা দেয়নি। আমি যেমন উত্তরাধিকারী সূত্রে আমি ধর্মটা পেয়েছি, পিতা মুসলিম আমি মুসলিম, কিন্তু আমি আবার ধর্মমধ্যে পড়েছি, কোনো জায়গায় জোর জবরদস্তির কথা নেই। সুতরাং ভয়ের কোনো প্রশ্ন আসছে না। আমাকে সংবিধান আমাকে পলিটিক্স করার রাইট দিয়েছে, ধর্ম আমাকে আটকায়নি, প্রশ্ন এখানে আসছে না, ভয় নেই। দ্বিতীয় কথা আপনি কি বললেন, একটা প্রশ্ন যে যদি হেরে যান তাহলে রাজনীতি করবো কি করবো না, দারুণ প্রশ্ন করেছেন। আমার সামনেই বসে আছে জ্বলন্ত উদাহরণ। 2019 সালে চক্রান্ত করে পার্লামেন্টে যেতে দেয়নি, ইনার পরিবর্তে যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে, কিছু ভোট চুরিও করেছে, সে গিয়ে সিএ এর বিরুদ্ধে অবস্থান নেয়নি, উল্টে মোদিকে সহযোগিতা করে পালিয়ে এসেছে। খোঁজ নিলে দেখা যাবে। তাই ইনি কি রাজনীতি থেকে ছেড়ে পালিয়েছে? উনি রাজনীতি ছেড়ে দিয়েছেন এখন। কে বলেছে? মানে যিনি জিতেছিলেন মিমি চক্রবর্তী। হ্যাঁ, যিনি জিতেছিলেন তিনি রাজনীতি থেকে আউট, কিন্তু আমাদের স্যার দাপিয়ে বেড়াচ্ছে, এক সারি আইনের চাবুক মেরে মেরে না ঘুম হারাম করে দিচ্ছে। গদি নাড়িয়ে দিয়েছে, বলেছিল মারবো কম দৌড় কাটাবো বেশি, দৌড়চ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সুপ্রিম কোর্ট। তো কথা হচ্ছে তারই তো স্নেহধন্য হয়ে আমরা আছি। আর একটা কথা, সমাজ বদলাতে রাজনীতির ময়দানে এসেছি, ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয়। আমরা মানুষকে সজাগ করব, মানুষকে জাগ্রত করব, মানুষকে জানাবো আপনার এটা অধিকার, আপনার অধিকার 2 লিটারের একটা কোল্ড ড্রিঙ্কস পানির বোতল, আপনাকে দিচ্ছে 500 গ্রাম ওয়াটার দিয়ে কি বলছে বিশাল কিছু করেছে না, ওই মানুষটাকে বোঝাবো আপনার এখনো 1.5 লিটার বাকি আছে। আমরা যখনই মানুষটাকে বুঝিয়ে দিতে পারবো আমার যে আপনার 1.5 লিটার, আপনাকে 500 একটা বোতল ধরিয়ে 1.5 লিটার আপনার কাছে চুরি হচ্ছে, যখনই মানুষ বুঝতে পেরে যাবে যে আমার অধিকারীরা চুরি করছে, দিচ্ছে না, ডাঙ্কা বাজাচ্ছে বেশি কিন্তু চুরি হয়ে যাচ্ছে, সেই দিন আমরা সাকসেস। আমাদের ক্ষমতায় আসতে হবে, চিফ মিনিস্টারের সিটে বসতে হবে, ডেপুটি চিফ মিনিস্টারের সিটে বসতে হবে, স্বরাষ্ট্র দপ্তর সামলাতে হবে, এই দপ্তর সামলাতে হবে, এটা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য উদ্দেশ্য ওই ব্যক্তিটাকে জাগ্রত করব যে সুন্দরবনের যিনি একজন মৎস্যজীবী, যে আপনার যে 2টি মাস সমুদ্রে মাছ ধরতে বারণ থাকে, কারণ ওই সময় উত্তাল হয়, জোয়ার ভাটা উত্তাল হয়, সেই সময় পশ্চিমবাংলা বিধানসভায় 2024-25 অর্থবর্ষে একটা প্রজেক্ট এনেছিল সমুদ্র সাথী নামে, 200 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। আমি সাপ্লিমেন্টারি কোশ্চেন করেছি একদিন, এই 2025-এ মানে 25-26 অর্থবর্ষে, একটা অর্থবর্ষে চলে গেল গত অর্থবর্ষে, যে তাহলে ওই 200 কোটি টাকা থেকে কটা আপনার যারা সমুদ্রে মাছ ধরে মৎস্যজীবী উপকৃত হয়েছে? নীল, একজন উপকৃত হয়নি। তাহলে আমার মৎস্যজীবীকে বলতে হবে তুমি 2 মাস মাছ ধরতে পারছো না, তার জন্য তোমাকে 200 কোটি টাকা তোমার জন্য বরাদ্দ হয়েছিল, 2 মাস 5,000 10,000 টাকা তোমার পাওয়ার কথা তুমি পাওনি, তাহলে ও বুঝে নেবে তাহলে টাকাটাকে চুরি করেছে।
টাকাটা তাহলে কোথায় গেল? হয় 200 কোটি টাকা রিফান্ড হবে, আর নাহলে লুট হয়েছে। তাহলে ওই মানুষটা যখনই জানতে পারবে ওনার মাথার 10,000 টাকা চুরি হচ্ছে, তাহলে ওইটাই আমি সজাগ। এটাই আমরা সজাগ। কী করবো একজন কৃষককে, যে মেঘালয়ে একটা কৃষক মাস গেলে 30,000 ইনকাম করে, আপনি কেন 8,000-এর নিচে ইনকাম করছেন? জম্মু অ্যান্ড কাশ্মীর, যাকে নিয়ে সবসময় চর্চা হয়, ওখানকার একটা কৃষক মাস গেলে 12,000 টাকার উপরে ইনকাম করে, আপনি কেন এখানে 8,000? হরিয়ানা, যে কৃষক আন্দোলনের সময় অনেকজন করছিল না, যে কৃষকরা কেন BMW অডি নিয়ে আসছে। আরে ওখানকার কৃষকদের ইনকাম দেখুন, এখানকারের টিচারদের নেয় 22-24-25 হাজার টাকা গড় ইনকাম হচ্ছে। 22,000 টাকা হরিয়ানার একটা কৃষকের। তাহলে একটা গড়াই মানে তো আরও বাড়ছে। তো ওরা মার্সিডিজ নিয়ে ঘুরবে না তো আমাদের কৃষকরা ঘুরবে? আমাদের কৃষকরা সাইকেল নিয়ে ঘোরার সামর্থ্য নেই কেন? মাস গেলে বিলো 8,000 ইনকাম। তো ওকে আমরা অ্যাওয়ার করবো যে আপনার মাথায় যেগুলো পাওয়ার দরকার, সাবসিডিতে আপনি এইগুলো পাওয়ার দরকার ছিল, আপনি বিনামূল্যে এইগুলো পাওয়ার ছিলেন, কিন্তু আপনারটা যে জীবনে মাঠের দিকে যায়নি, যার 1 শতক কৃষি জমি নাই, সে লুট করে নিচ্ছে। আপনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, ব্লক লেভেলে যে অফিসার আছে, সেই অফিসারের সাথে যোগাযোগ করুন, আপনার অধিকারটা আপনি বুঝে নিন। তাহলে সে নিশ্চিতভাবে বলবে, যখন আমার বিকাশ স্যারে বলবেন বা আমার নেতৃত্বরা যখন আর বলছেন এভাবে বলবেন, তার খানে যখনই পৌঁছে যাবে আপনাদের মাধ্যমে, সে বলে তাহলে চুরি হচ্ছে আমার জিনিসটা। কে চুরি করছে? অমুক চুরি করছে। যদি এরা ক্ষমতায় না থেকে যদি আমাদেরকে এই জিনিসটা বলে, নিশ্চিতভাবে ক্ষমতায় যদি এদেরকে আমরা আনি, ওরাই চাইবে। স্যার যেটা বললেন, মাধ্যম আমরা ভালো খারাপ তার সামনে দাঁড় করিয়ে দেবো। এটা আমাদের কাজ আপনাদের মাধ্যমে, যে ভাই এটা ভালো, এটা খারাপ, এখন এটা চলছে, যদি আমাদেরকে সুযোগ দেন এটা আমরা আনবো। চুজ করবে, যদি মনে হয় যে আমাদের এটাকে চুজ করা দরকার, বিকাশ স্যারকে চুজ করা দরকার, চুজ করবে। অন্যথায় তবে চুজ করেনি বলে তাদের হয়ে কথা বলবো না, এটা নয়। আমাদের মেয়র থেকে সরিয়ে দিয়েছেন, কিন্তু কলকাতায় এই দুর্যোগের জন্য আমরা ঘরে বসে নেই। সেদিন রাত্রে ফোন করেছি বিকাশ স্যারকে, স্যার আমি একটা জনস্বার্থ মামলা করব। করো তুমি, আছি। বিকাশ স্যারের জুনিয়র আছে সামিন্দা, মামলা ঠুকে দিয়েছে। তো আমাদেরকে সরিয়ে দিয়েছে বলে কি আমরা ওই 10-12 জন মারা গেল তার জন্য কি বলবো যে ঠিক হয়েছে নাকি? না, ওটা বলতে পারবো না। আমাদের ক্ষমতা থাকলে আমরা ওইটা আটকাতাম না। আমার প্রশ্ন যে আপনি যে বিধানসভায় যে প্রশ্নগুলো করেন, বিধানসভার কালচারটাও তো বদলে গেছে। আগে বিধানসভায় প্রশ্ন উত্তর হতো, আমি বহু হিস্ট্রি পড়েছি, নিরাপদ সর্দার প্রশ্ন করেছেন, পাল্টা একটা উত্তর দিয়েছে, অন্যরকম একটা উত্তর দিয়েছেন। বিধানসভার ভিতরে মুখ্যমন্ত্রীকে কিভাবে দেখেন, যেটা আমরা দেখতে পাই না, এবং আপনি আপনার প্রশ্নের উত্তর কি স্যাটিসফাই করেছে যখন উত্তরগুলো পেয়েছেন? দেখুন, মুখ্যমন্ত্রীর দপ্তরের অনেক কোশ্চেনে এখন উত্তর আসেনি। যেখানে স্বরাষ্ট্র দপ্তরে আমার প্রচুর কোশ্চেন করা আছে, মাইনরিটি অ্যাফেয়ার্স আর মাদ্রাসা এডুকেশন দপ্তরে প্রচুর কোশ্চেন করা আছে, আপনার ভূমি সংস্কার দপ্তরে প্রচুর কোশ্চেন করা আছে, হেলথের ওপর অনেক কোশ্চেন করা আছে। মুখ্যমন্ত্রীগুলো নিজের দপ্তর, উনি বেশি আসেন না, এই প্রশ্নগুলো আমি এখনো উত্তর পাইনি। ঠিক আছে, এবার বাকি যেগুলো আছে, দেখুন আপনাকে কোশ্চেন 2 টাইপের হয়। একটা হচ্ছে আমি লিখে জমা দিই 3টে, একটা কোশ্চেনে 3টে ডিপার্টমেন্ট ওয়াইজ দেওয়ার পরে 2টো সাপ্লিমেন্টারি করার সুযোগ পাবো আমি। তো ওই 2টো সাপ্লিমেন্টারি কোশ্চেনে আমি ঠিকঠাক সবসময় উত্তর পাই না। সাপ্লিমেন্টারি মানে যেগুলো লিখা জমা দিচ্ছি ও ডিপার্টমেন্ট উত্তর রেডি করে দেয়, ওনারা এসে বলে দেয়। তারপরে যখন আমি কোশ্চেন করব, যে আগের দিন আমি একটা কোশ্চেন করেছিলাম প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রীকে ডিম নিয়ে, ডিমের ইস্যু, যে আমাদের ডিম উৎপাদনে আমাদের রাজ্য কোথায় আছে না আছে সারা দেশের মধ্যে, উত্তর সব দিয়েছেন। আমি একটা সাপ্লিমেন্টারি করেছিলাম, যে আমি দেখেছিলাম যে সাউথ ইন্ডিয়ার কোনো একটা ব্যবসায়ী শিল্পপতি যে জলপাইগুড়িতে প্রায় 70 থেকে 80 কোটি টাকা ইনভেস্ট করে একটা ডিম উৎপাদন কেন্দ্র করতে চেয়েছিল, যেখানে পার ডে প্রায় 5 লক্ষ ডিম উৎপাদন হবে। আমি জিজ্ঞাসা করেছিলাম যে ওখান থেকে এখন কত লক্ষ ডিম উৎপাদন হচ্ছে, উত্তর আসেনি। আপনি হোমওয়ার্কগুলো কিভাবে করেন? মানে ডিম, মাছ, স্পোর্টস, বিভিন্ন জায়গায় লোক ফিট করে রেখেছেন, কিভাবে করি? যেমন আমি বলি, আপনি স্পোর্টস ফিল্ড থেকে উঠে এসেছেন, আমি ভালো করে জানি। আমার স্পোর্টসের কোনো সমস্যা হলে আপনাকে জিজ্ঞাসা করি মাঝে মধ্যে ফোন করে, বলুন তো দাদা এখন ইন্ডিয়ান টিমে কতজন বাঙালি খেলছে? আমাকে আপনি বললেন যে এখন 2 জন খেলছে, কি নাম? এই নাম, ঠিক আছে। তো এই ধরনের আমার দরকার, যখন কলকাতা কর্পোরেশনের মিউনিসিপ্যাল কর্পোরেশনের আপনার টাইমে বিকাশ স্যারকে ধরুন একদিন জানতে চাইলাম যে স্যার আপনার টাইমে পুকুরের সংখ্যা কত ছিল, জলাশয়ের সংখ্যা, স্যার তো মুখস্থ বলে দিল। তো এই ধরনের দেখুন, এডুকেশন হ্যাজ নো এন্ড। আমি একদম অন্য ঘটনা থেকে এসেছি। হ্যাঁ, আমার কিছুই শিক্ষা আছে, ডিগ্রি আছে আমার কাছে, সেটা একটা পার্ট আমি যে সাবজেক্টের উপরে, কিন্তু সাথে সাথে আমি একজন খেলাধুলা করেছি, সেই আমার একটা পরিচিত আছে। আর যেখানে যত জনের সাথে আমার পরিচিত হয়, আমি তাদের কাছ থেকে সবসময় আমি জ্ঞান নেওয়ার চেষ্টা করি, যারা বুঝতে পারে যে এর মধ্যে পোটেনশিয়াল আছে। ওই ভুংবাং কেয়ার কি গল্প আমি নিই না,
যার মধ্যে আছে প্রফেসর এগ্রিকালচার নিয়ে, একজনের সাথে যোগাযোগ হলো, তিনি এগ্রিকালচার নিয়ে করেছেন, পিএইচডি করেছেন, মানে রিলেটেড। তো আমি তার নাম্বার সেভ করে রেখে যখন যাই তার সাথে কথা বলি। আর তৃতীয়ত হচ্ছে আমার একটা ছোট্ট টিম আছে, খুব বড় টিম না, তাদের সাথে সলা পরামর্শ করি যে এটা আমি এটা বলতে চাই, তারা আমাকে কিছু রেডি করে দেয়। আর নিজেও হাতে এখন ইন্টারনেট এসে গেছে, সারা পৃথিবী এখন হাতের মধ্যে, একটু গবেষণা করি, একটু পড়াশোনা করি, যেখানে কি হচ্ছে যায়। এবার আমি একটা রেডি করলাম যারা এক্সপার্ট, এটা আমি করতে চাইছি, এবার ওর মধ্যে ভুল থাকলে শুধরে দেয়, না ঠিক আছে আমি বলি আরো ভালো করে কি করে করা যায়, এইভাবেই হয়। নওশাদের উঠে আসা স্পোর্টস ফিল্ড থেকে, এটা ঠিক। নওশাদ সিদ্দিকী আমাকে প্রশ্ন একসময় স্পোর্টস নিয়ে কি অবস্থা, বাংলার স্পোর্টসের এই অবস্থা, আমি বিধানসভায় বলতে চাই, এটা শুনেই আমার একটা অবাক লেগেছিল যে কোনো একজন বিধায়ক বর্তমান সময়ে বাংলার খেলাধুলা নিয়ে বিধানসভায় বলবেন। সাম্প্রতিক সময়ে এই নিদর্শন কোনো বিরোধী বিধায়ক দেখিয়েছে বলে আমার অন্তত জানা নেই, এবং দেখায়ও নি। বাংলার খেলাধুলার যে ডিগ্রেডেশনটা চোখের সামনে আপনি দেখলেন, আদৌ কতটা ভাবালো? এবং আপনি মেয়র যখন ছিলেন তখন অনেক বেশি স্পোর্টস অ্যাক্টিভ অনেক রাজনৈতিকবিদরা ছিলেন, কিন্তু এইভাবে ডমিনেশন তারা করেছেন কি? আসলে কি জানেন তো, খেলাধুলাটা এখন বাণিজ্যিক ব্যাপার হয়ে গেছে। খেলাধুলাটা নিজস্ব যে কৌশল, শারীরিক কৌশল বা ইত্যাদি, তার থেকে বড় হচ্ছে বাণিজ্যিক ব্যাপার। টাকা এত, ক্লাবগুলো কিনে নিচ্ছেন বাণিজ্যিক সংস্থা, ভাবা যায়? ইস্ট বেঙ্গল, মোহনবাগান, তারা সদস্যদের সমর্থন এবং সদস্যদের আবেগের উপর দাঁড়িয়েছিল। আজকে ফুটবলের দুটো মুখিয়া ক্লাব তারা বিক্রি হয়ে গেছে, এবং সেখানে অত্যন্ত বেদনার, একসময় ভারতের ফুটবল টিমে 11 জনের মধ্যে 7 জন অন্ততপক্ষে বাংলা থেকে থাকতো। আপনি আমায় দেখুন তো, আমি ইদানিংকালে খুব খেলাধুলো একেবারে নিরুৎসাহিত হয়ে পড়েছি, যেহেতু আমি দেখেছি যে খেলাধুলার যে খেলোয়াড় সুলভ মনোবৃত্তির ক্রমশ ঘাটতি হয়েছে, এটা পুরো ব্যবসা হয়ে গেছে। ক্লাব কর্তারা তারা নিজেদের ধান্দায় ঘুরে বেড়ান, বাঙালি খেলোয়াড় নেই। সুব্রত ভট্টাচার্য তিনি খুব দুঃখ করে বলেছেন একটা কথা সাম্প্রতিককালে। আমার একদিন আমি যাচ্ছিলাম ট্রেনে করে শান্তিনিকেতনে, হাকিম সাহেবের সঙ্গে দেখা। তাই আমি বললাম যে কি ব্যাপার, এখন বাংলার ফুটবলার এত উঠে আসছে না কেন? একসময় তো বাংলা, তিনি আমাকে একটা মজার কথা বলেছিলেন, দেখুন আগে আপনি যখন পাড়ায় পাড়ায় ঘুরতেন দেখতেন প্রত্যেক পাড়াতে কোথাও না কোথাও ছেলেরা ফুটবল পেটাচ্ছে, রবারে বল পেটাচ্ছে। এখন সব মাঠে তো রিয়েল এস্টেট হয়ে গেছে, কোথায় মাঠ রেখেছেন আপনারা? ছেলেরা খেলবে কোথায়? তাহলে খেলবার জায়গা নেই, খেলবার পরিসর নেই। ক্লাবকে আমি ক্যাশ টাকা দিয়ে সন্তুষ্ট করে রেখেছি, তোর চুপচাপ বসে থাকো, কি হবে? নয় তাস আর ক্যারাম খেলো, আর একটা করে টেলিভিশন লাগিয়ে দাও। কি করে খেলার উন্নতি হবে? বেদনার হতে পারে ফুটবলে বাংলার খেলোয়াড় নেই। হ্যাঁ, এবং আমরা ইস্ট বেঙ্গল মোহনবাগান টিমে কত বিদেশি আসছে কেন? এসব প্রশ্ন করলে ওরা বলবে যে আমাদের সাংঘাতিক উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নের বাধার সৃষ্টি করছে। এবং যদি আপনি খেলার মাঠে তরুণ সম্প্রদায়কে যুক্ত করতে না পারেন, তাহলে তাদের মধ্যে কিন্তু বন্ধুত্বমূলক প্রতিযোগিতার মানসিকতা তৈরি হবে না। খেলা হচ্ছে এমন একটা জায়গা যেখানে বন্ধুত্বমূলক প্রতিযোগিতা হয়। দুজনে হয়তো একে অপরকে তার স্কিলে পরাজিত করা হচ্ছে, ধাক্কাধাক্কি পড়ে গেল, আবার সেই তাকে তুলে নিয়ে এলো। এই যে যাকে বলা হয় স্পোর্টসম্যান স্পিরিট, আমার আজকে বেদনা হচ্ছে, দুঃখ হচ্ছে, ভাবতে লজ্জা হচ্ছে যে তুমি যদি পাকিস্তানের সঙ্গে খেলতেই গেলে, তো সেই মাঠে দাঁড়িয়ে তুমি বিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে করমর্দন করবে না, এবং সেটাকে প্রচার মাধ্যম তোল্লা দিচ্ছে এই ধরনের একটা অসভ্যতাকে। তা তুমি খেলতে গেলে কেন? তোমার যদি মনে হয়ে থাকে যে পাকিস্তানের সঙ্গে খেলাটা একটা মহা অপরাধ, এটাকে সম্পূর্ণ সংকীর্ণ দক্ষিণপন্থী চিন্তা, তুমি খেলতে গেলে কিন্তু মাঠে নেমে তুমি অসভ্যতা করবে। তুমি এই লক্ষ লক্ষ যারা খেলা দেখছেন তারা কি শিখলেন? বাচ্চা বাচ্চা ছেলেরা কি শিখলো? আমরা বরং যখন ছেলেবেলায় মাঠে যেতাম বা যাদের নিয়ে যেতাম বলতাম এই দেখো স্পোর্টসম্যান স্পিরিট। স্পোর্টসম্যান স্পিরিটটা কী করলে? আমি খুব হাততালি দিচ্ছি যে আমার অধিনায়ক
পাকিস্তানের অধিনায়কের সঙ্গে করমর্দন করলেন না। এই ধরনের নিম্ন মানসিকতা থেকে এই প্রচার মাধ্যম তোল্লা দিচ্ছে, এর পরিণতিও মারাত্মক খারাপ। সেই জন্যই প্রচার মাধ্যম, বারবার বলি যে 2011-এ পশ্চিমবঙ্গের সর্বনাশের যাত্রা শুরু হয়েছে। এই সর্বনাশের যাত্রার পেছনে প্রচার মাধ্যম এবং প্রচার মাধ্যম পোষিত কিছু কিছু তথাকথিত খ্যাতিমান মানুষরা নির্লজ্জের মতো দায়ী। তারা প্রচারে ভেসে গিয়েছিলেন। আমি কোথায় বললাম দুদিন আগে যে মুকুল রায়কে নিয়ে দেশ পত্রিকা তাকে চাণক্য বানিয়ে দিলেন, বিভিন্ন সংখ্যায় তাকে নিয়ে লেখা হচ্ছে তিনি একজন মহান চিন্তাবিদ, রাজনৈতিক দার্শনিক, যা ইতিপূর্বে কোথাও নাকি দেখা যায়নি। কি দাদা পরিণতি! সুতরাং এইসব কারণেই কিন্তু এরাও পরিকল্পনা করে সাধারণ মানুষের চেতনাটাকে ক্রমশ নিচু স্তরে বেঁধে রাখার চেষ্টা করে, কারণ তাতে তাদের ওই নেপোয় মারে দই সেটা সুবিধা হবে। স্যারেরা যখন ছিলেন মেয়রে, স্যার যখন ছিলেন, স্পোর্টস কোটায় রীতিমতো নিয়মিত রিক্রুটমেন্ট হতো। ভলিবল, ক্রিকেট, ফুটবল, বিভিন্ন ডিসিপ্লিনের। আর এখন বাঙালিরাও খেলতে আসে। এখন 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 দেখুন কোথায় রিক্রুটমেন্ট, জ্ঞান দেবে, প্রশ্নগুলো উত্তর দিতে পারেন। আমি নিজে তো ভলিবল ফিল্ড থেকে উঠে আসা, বলুক লাস্ট 10 বছরে সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশ ছাড়া ওয়েস্ট বেঙ্গলে কোথায়, আমার বন্ধু সিনিয়র ন্যাশনাল খেলে এসছে, তারা এখন সিভিক ভলেন্টিয়ারের কাজ করছে। তাদের কোয়ালিটি আছে, তাদেরকে যদি আমরা ঠিকঠাক একটা জবের ব্যবস্থা করতাম, সে তার পরের প্রজন্মকে তুলে নিয়ে আসতো। আজকে যে ফুটবলের, ভলিবল, ক্রিকেট, ফুটবল যেখানেই বলুন না কেন, আজকে আমাদের পারফরমেন্স ডাউন হচ্ছে বা আসছে না কেন? একটা কারণ তো একদম মাঠগুলোকে ধ্বংস করে দিচ্ছে। বারাসাতে একটা মাঠ ছিল লাস্ট, না বারাসাতে একটা ভলিবল মাঠ ছিল, 32 বছর ধরে ওখানে খেলা হচ্ছে। এখান থেকে ইন্ডিয়ার সিনিয়র ইন্ডিয়ার খেলেছে, মহিলা পুরুষ নির্বিশেষে, বিশাল একটা নাম ছিল। কদিন আগে ঝামেলা হচ্ছিল শুনছিলাম, ওখানে নাকি আপনার ওয়াটার রিজার্ভার বানিয়ে বলে একটা পরিকল্পনা করছে, মাঠ থেকে তাড়িয়ে দিয়েছে নাকি কর্পোরেশনের জায়গা। কর্পোরেশনের জায়গা তো আরো বারাসাত এর পৌরসভার জায়গা, আর তো ভালো কথা, ভালো কথা, আরো ভালোভাবে গুছিয়ে তৈরি করে দেওয়া দরকার। তো এই হচ্ছে দুরবস্থা, স্পোর্টস ফিল্ডগুলোকে নষ্ট করছে, অট্টালিকা বানাচ্ছে। আর না হলে দেখুন কাজ, খেলার শেষে একটা চাকরি নেয়, অ্যাটলিস্ট একটা ন্যাশনাল করে যখন আসছে তাদের একটা চাকরির ব্যবস্থা করা দরকার। তো কিছু দিচ্ছে, এবারে সন্তোষ যে আসার পরে দিয়েছে, এটা দিয়ে ডাঙ্গা বাজাচ্ছে। 14 বছরের শূন্যস্থানকে এইটাকে দিয়ে পূরণ করতে চাইছে। শুধু ফুটবল তো নয়, আপনি অবাক হবেন শুনলে, ভলিবলে মেয়েদের, ওয়েস্ট বেঙ্গল মেয়েদের টিম অল ওভার ইন্ডিয়াতে 3rd র্যাঙ্কে আছে। মানে বুঝতে পেরেছেন কত ভালো পারফর্ম করে, ছেলে মেয়ে মিলে 5 নম্বর র্যাঙ্কে আছে অল ওভার ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গল। তাহলে এদের কটা চাকরি দিয়েছে? তো এইগুলো তো একটা ফিল্ড। আমাদের ছেলেরা বাইরে বিভিন্ন রাজ্যে গিয়ে পারফর্ম করছে, আপনি খোঁজ নিয়ে দেখুন যাতায়াতে টিএডিএ ঠিকঠাক পাচ্ছে নাকি। ফুটবল ঠিক আছে, ক্রিকেটে আজকে কেন আমাদের নাই? সেরকম পরিকাঠামো নিশ্চিত অভাব। সেই পরিকাঠামো তৈরি করবে কি? স্পোর্টস মিনিস্ট্রিতে প্রতি বছর এত টাকা বরাদ্দ হচ্ছে, 4টে ফুটবল দিয়ে দিলে, 4টে ভলিবল দিয়ে দিলে উন্নতি হয়ে গেল নাকি? স্কিলটাকে কাজে লাগাতে, স্কিলটাকে সঠিক গাইডলাইন করে এগিয়ে নিয়ে যেতে হবে। একটা সময় বলতো আফটার ব্রাজিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম হতো, যে বাড়িতে বাড়িতে ফুটবলার। আচ্ছা, সেই ওয়েস্ট বেঙ্গল দেখুন ইন্ডিয়া টিমে মনে আজকের ডেটে একটাও আর বাংলার ফুটবল নেই। আর স্যার একদম স্যারের সাথে সহমত। ইন্ডিয়ান ফুটবল টিমে 11 জনের মধ্যে 7 জন পর্যন্ত ছিল একটা সময়, কমতে এসেছে কোথায়? এই বছরটা আপনার কোচ চেঞ্জ হওয়ার পরে, দায়িত্ব নেওয়ার পরে ভালো রেজাল্ট করছে। গতবারে মিজোরামের কাছে গোল খেয়ে এসেছি আমরা বাড়িতে, মণিপুরের কাছে গোল খেয়ে, অসমের কাছ থেকে আমরা গোল খেয়ে বাড়ি এসেছি। আমি বিধানসভায় নিয়ে আমি বলেছিলাম যে আমাদের লজ্জা থাকা দরকার। যখন আমরা সন্তোষ খেলতে যাই সব টিম আমাদেরকে ভয় পেত। ওয়েস্ট বেঙ্গল এসে গেছে চ্যাম্পিয়ন ফাইনালিস্ট টিম, সেই ওয়েস্ট বেঙ্গলকে আপনারা শুধু নোংরা রাজনীতি করে বা নির্দিষ্ট পরিকাঠামোর অভাবে আজকে দেখুন মিজোরাম, মণিপুর, অসমের কাছে গোল খেয়ে আমরা ফিরে আসছি। হয়তো কানে একটু লেগেছিল কোচ চেঞ্জ করার পরে। ব্যাপারটা হচ্ছে সব জায়গায় পলিটিক্স করা অনুচিত। হ্যাঁ, আমি শাসকে আছি বা আমি প্রধান আছে, তো আমাকে নজরদারি রাখতে হবে অবশ্যই, কিন্তু একজন কোচের উপরে দায়িত্ব তুলে দেওয়া দরকার। সেখানে কে সিলেকশন হবে কোচের ওপরে গিয়ে, বা যে সিলেক্টিং যে কমিটি থাকে, অনেক সময় 8-10-4-5 জন কমিটি থেকে সিলেক্ট, তাদের কথার শুধু নাম কষ্টে তাদেরকে বসিয়ে রাখলেন আপনি। আমি ফোন করে দিলাম, এটা আমার ছেলে,
এটা অমুকের ছেলে, আমি এই বলছি আমার ছেলে, এই করে করে যদি ছেলে ঢুকানো হয়, সার্টিফিকেটের দামও নেই আজকে। আগে হতো একটা সময় দেখেছিলাম, যেন আমি বলি সার্টিফিকেটটা ন্যাশনাল খেলে এসছে, অন্তত চাকরির ক্ষেত্রে হবে যে 2-3টে এমনি ভরে দেয়, কোটায় চলে গেল, আমরা বলি ওটাকে কোটা, কোটাতে তুই চান্স পেয়ে গেলি। না না, তা দেয়া কোটায় হয়তো 12, ভলিবলে 6 জন ফার্স্ট টিম, সেকেন্ড রিজার্ভ 6 জন, 12 জন যায়, 2-3 জন বুঝতে পারি আমরা যে ওটা কারো কোটায় ঢুকেছে, তো বাকিটা তো সলিড গুলো যায়, ওই 3-4 জন সার্টিফিকেট কাজে লাগে। কিন্তু এখন সে সার্টিফিকেটও তো দাম নেই। তা আপনি সিলেকশন কমিটি করেছেন একটা, আপনি কোচ দিচ্ছেন, তাহলে আপনি যদি বলে দেন তাহলে ওগুলো দরকার কি? তাহলে আপনি কি কোচিং করান না চেয়ারটা ছেড়ে দিয়ে, সে যেই চেয়ার থেকে নির্দেশ হচ্ছে, এই সমস্যা এই জন্য রসতলে যাচ্ছে। এবারে দায়িত্ব নিয়েছিলেন ওই কোচ স্যারের নাকি, হ্যাঁ উনি একটু একটু বলেছিলেন, আমি যেটুকু খবর পেয়েছি, উনি বলেছেন আমার লাঠি ঘোরালে কিন্তু ছেড়ে দেবো, এই ধরনের আমি শুনেছিলাম, যে আমি আমার মতো প্লেয়ার নিয়ে যাব, আমি দেখিয়ে দিয়ে আসবো। উনি একে ওনার মতো ফিরিয়ান খেলতে দিয়েছে, উনি সন্তোষ ট্রফির সম্মান আবার যেমন বাংলার ছিল ফিরিয়ে নিয়ে এসেছে। প্রতিটা ফিল্ডের কথা বলছি, স্পোর্টসের কথা, যদি এই পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় এবং পরিকাঠামো দেওয়া হয়। আপনি বলুন তো, আমাদের ভাঙড়ের কথা, ভাঙড়ের প্রচুর মেধাযুক্ত ছেলে আছে স্পোর্টস ফিল্ডের, তারা প্র্যাকটিস করতে কোথায় আসে? শর্ট লেগে আসে। আমি বলেছিলাম বিধানসভা একটা স্পোর্টস কমপ্লেক্স দেওয়া হোক। স্যার আপনিও অবাক হবেন শুনলে, ভাঙড়ে একটা তহুরা বলে একটি মেয়ে আছে, ভাঙড় 1 নম্বর ব্লক জাগলগাছি অঞ্চলে বাড়ি, ন্যাশনাল লেভেলে মিটে, স্কুল মিটে গিয়ে গোল্ড নিয়ে এসছে। পিউ ঢালি আপনার বামনঘাটাতে বাড়ি, বক্সিংয়ে ন্যাশনাল লেভেলে গিয়ে গোল্ড নিয়ে এসেছে। আচ্ছা, বুলবুল বলে একটি ছেলে বিশেষভাবে বিশেষভাবে সক্ষম, সে ইন্টারন্যাশনালে পার্টিসিপেন্টে গিয়ে আপনার গোল্ড মেডেল নিয়ে এসছে, কিন্তু দুর্ভাগ্য ওর যে যাতায়াতের যে সে খরচে স্টেট দিচ্ছে না। মানে এই যে এটা, তাহলে আমরা যদি ওদের পেছনে অর্থ দিই, ওকে তাহলে আমার তো নাম উজ্জ্বল করবে। আমি অনেক বড় করে বলে ফেলছি, আমি স্যার এবারে মানু ভাকের অলিম্পিকে ফার্স্ট মেডেলটা পেয়েছিল, তারপরের দিনে না স্পোর্টস মিনিস্টার অনেক তাকে শুভেচ্ছা জানালো, আমার বলার সেদিনকে সুযোগ পাইনি, তারপরের দিনে আমি একটা মেনশন করছি স্পোর্টসের উপরে, আমরা মনু ভাকের পেয়েছি, আমরা তাকে অবশ্যই আমরা তাকে স্বাগত জানালাম বিধানসভা। কিন্তু আমার প্রশ্ন এখানে 127 জন মতো অলিম্পিকে গিয়েছে ইন্ডিয়া থেকে, বাংলা থেকে কজন আছে এই উত্তরটা আমি জানতে চাই। এটা নিয়ে চর্চা হোক না, যে অলিম্পিক যে টিম যাবে বিভিন্ন ডিসিপ্লিনে, বাংলা থেকে অন্তত একটা হেভি পার্সেন্টেজ সেখানে পার্টিসিপেট করুক। কেন মনুভাগের তৈরি হবে না ওখানে? কেন কুস্তিগির হাজারও তৈরি হবে না? সে হরিয়ানা দেখুন স্পোর্টস ফিল্ডে, তারা যে বরাদ্দ হয় সেটা খরচ করে, আর আমাদের এখানে বরাদ্দটাকে আমরা পকেটে ভরে নিচ্ছি, এই জন্য আমাদের এই অবস্থা। রাইট, লাস্ট আমি যে প্রশ্ন দিয়ে শেষ করি, অনেক তরুণ নবীন নওশাদকে অভিজ্ঞ প্রবীণ বয়স্ক বিকাশ রঞ্জন ভট্টাচার্যর চির তরুণ চির নবীন, সে আমি সবসময় বলি তুলনায় আমি বলছি, কি পরামর্শ দেবেন? রাজনীতি তো অনেক লম্বা রেসের একটা খেলা, সেখানে পরামর্শ কি থাকবে? একটাই পরামর্শ, সেটা ও মেনেও চলছে, সেটা ভারতবর্ষের সংবিধানটা কিন্তু আকাশ থেকে পড়েনি, একটা দীর্ঘস্থায়ী লড়াইয়ের অনেক আত্মত্যাগের পরিণত সংবিধানের যে মূল উদ্দেশ্য সেটাকে কার্যকর করো। আজকে ভারতবর্ষের সংবিধানটাকে ভেঙে দেওয়ার একটা সুপরিকল্পিত প্রয়াস চলছে, তার বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। ভারতবর্ষের মূল চরিত্র হচ্ছে বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই বিবিধের মাঝে মিলন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই দর্শনটাকেই ভেঙে দেওয়ার একটা সুপরিকল্পিত প্রয়াস চলছে। সেই প্রয়াসে এই রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দল তারা একে অপরের পরিপূরক, এদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আমাদের বৈচিত্র্যকে রক্ষার চেষ্টা করতে হবে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটাকেই রক্ষার জন্য চিন্তা ভাবনা, প্রচার, মানুষকে সংগঠিত করা, এই কাজটাই একমাত্র কাজ আমাদের সামনে। সেই কাজটা করতে পারলেই ভারতবর্ষ টিকবে, তা নাহলে ভারতবর্ষকে কিন্তু টিকিয়ে রাখা মুশকিল। বিশেষ করে অনেক রাজনৈতিক আলোচনা নিজে করেছি, ইন্টারভিউ নিয়েছি, এ কি বললেন, একে কি বললেন, একে কি বলবেন, কিন্তু এই প্রথম এমন একটা রাজনৈতিক আলোচনা যেখানে শুধুমাত্র রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে, সমাজ নিয়ে আলোচনা হচ্ছে, সমাজের বিভিন্ন অধ্যায় নিয়ে আলোচনা হচ্ছে, ঘাত প্রতিঘাত নিয়ে আলোচনা হচ্ছে। এবং আমার মনে হয় রাজনৈতিক আলোচনা এটাই হওয়া উচিত যা আমাদেরকে সমৃদ্ধ করে, আমাদেরকে শেখায়, আমাদেরকে ভাবায় এবং আমাদেরকে দিক নির্দেশ করে ভবিষ্যতের জন্য। আমরা যদি না ভাবি, এই আলোচনা শুনে আমরা যদি না জাগি, তাহলে কি সত্যি আমাদের ভারত জগৎ সবাই আবার শ্রেষ্ঠ আসল হবে?
প্রশ্ন তো থেকেই যায়। অসংখ্য ধন্যবাদ নওশাদ ভাই, অসংখ্য ধন্যবাদ বিকাশবাবু। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন এই আড্ডা, এই আলোচনা, এই বিতর্ক। ধন্যবাদ।